নমস্কার শ্রোতা বন্ধুরা, এসো গল্প শোনাই চ্যানেলের আরেকটি নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প কিন্তু। গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আমার উপস্থাপনা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। এতে চ্যানেলে নতুন কোনো গল্প আপলোড হলেই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি আজকের ভৌতিক গল্প কিন্তু। সেদিনের আলোচনাটা ছিল ভৌতিক। আকাশে অন্ধকার, বাইরে বৃষ্টির টাপুর টুপুর, হু হু করে বয় ভিজে বাতাস। এরই মধ্যে বসেছে আমাদের সান্ধ্য আসর। এমন সময়ে ভূত ঘটিত আলোচনায় জমে ভালো। পেয়ালার শেষ চাটুকু পেটে চালান দিয়ে চরণ দাস বললে, আদিমকাল থেকেই মানুষ ভূত নিয়ে মাথা ঘামিয়ে আসছে, কিন্তু আসলে ভূতকে যে কীরকম দেখতে আজ পর্যন্ত সেইটাই স্থির হলো না। এক একজন লোক ভূতের এক এক রকম বর্ণনা দেয়। কেউ বলে ভূত হচ্ছে অমানুষ, কেউ বলে কিম্ভূত কিমাকার বলে তাকে অবিকল মানুষেরই মতন দেখতে, কেউ বলে আরও কত কি, 100 রকম মতো। এর মানে কি? ভজহরি বললে, এর মানে হচ্ছে স্বচক্ষে কেউ ভূত দেখেনি, সবাই পরের মুখে ঝাল খায়। ভূপতি বললে, সেই জন্যই তো আমি ভূত মানি না। ভজহরি বললে, তুমি ভূত মানো না, কিন্তু তোমার ভূতের ভয় আছে। তা থাকতে পারে, সেটা অহেতুক ভয়। আমি বললুম, বন্ধুগণ, বৃথা তর্কে দরকার নেই। তার চেয়ে আমি আরও কিছু গরম চা আর মুড়ি ফুলুরি আনাই, তারপর একটা গল্প বলি। ভূতের গল্প? যা বলবো তা ভূতের গল্প কি আমার গল্প, সেটা আমি আগে থাকতে বলে রসভঙ্গ করতে চাই না। কিন্তু সত্যি গল্প তো। তোমরা বিশ্বাস করো আর না করো, কিন্তু ঘটনাটা আমার জীবনেই ঘটেছে। আচ্ছা, অন্তত আরও কিছু গরম চা আর মুড়ি ফুলুরির খাতিরে তোমার গল্পটা মিথ্যা হলেও আমরা শুনতে রাজি আছি। আর কি জানো, এমন বাদলার সন্ধ্যায় ভূতের গল্প মিথ্যা হলেও শুনতে মন্দ লাগে না। আকাশে আরও ঘনিয়ে উঠল মেঘের ঘটা এবং আরও উচ্চগ্রামে উঠল বৃষ্টির সঙ্গীত। মাঝে মাঝে দমকা বাতাসে গায়ে উড়ে আসতে লাগলো জলের ছাঁট। চা এলো, এলো মুড়ি ফুলুরি, বেগুনি, শশা, নারিকেল ও কাঁচা লঙ্কা প্রভৃতি। বাদলার গল্প জমাবার জন্য অনুষ্ঠানের ত্রুটি হলো না। চায়ে চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে নিয়ে শুরু করলুম আমার কাহিনী। তখন আমি বিহারের একটি পাহাড়ের জায়গায় বেড়াতে গিয়েছি। বেড়াতে মানে ডাক্তারের নির্দেশে লুপ্ত স্বাস্থ্য পুনরুদ্ধার করতে। জায়গাটি সত্যই মনোরম। কলকাতায় যা পাওয়া যায় না, সেই পাহাড়, প্রান্তর, অরণ্য, ঝর্ণা, নদী কিছুরই অভাব নেই। বাতাসেও নেই ধুলোর ছিটে, ধোঁয়ার গন্ধ। মোটর বাসট্রামের হুল্লোড়ের বদলে শোনা যায় বিহঙ্গদের সঙ্গীত। যা দেখি, যা শুনি, সবই ভালো লাগে। সকালে বিকালে করি পদচালনা। কোনো দিন মাঠে মাঠে ঘুরে বেড়াই, কোনো দিন পাহাড়ের টঙে উঠে পৃথিবীর ছবি দেখি, কোনো দিন বাড়ির শিশুদের সঙ্গে নদীর ধারে বসে পুঁটি মাছ ধরি। দিন কাটে নিশ্চিন্ত আরামে। মনের ও দেহের উন্নতি হয় একসঙ্গে। জায়গাটি এমন পছন্দ হলো যে স্থির করলুম এখানে মাঝে মাঝে এসে অবকাশ যাপন করবার জন্যে খানিকটা জায়গা নিয়ে বাসা বাঁধব। জনৈক স্থানীয় বাসিন্দা বললেন, নদীর পথে যেতে শেষ বাড়িখানা দেখেছেন? হ্যাঁ, দেখলে পোড়োবাড়ি বলে মনে হয়। ঠিক তাই। মানবেন্দ্র রায়চৌধুরী নামে কলকাতার এক জমিদারের শখের বাড়ি। ওই বাড়িতেই
এক দুর্ঘটনায় মানবেন্দ্রবাবু সপরিবারে মারা পড়েন। তারপর থেকে বাড়িখানা খালি পড়ে আছে। সাধারণ লোকের কুসংস্কার জানেন তো, বেশি দিন কোনো বাড়ি খালি পড়ে থাকলেই লোকে বলে হানা বাড়ি। আমি ওসব বাজে গুজবে বিশ্বাস করি না। ইচ্ছা করলে আপনি ওই বাড়িখানা খুব সস্তায় কিনতে পারেন। জনসাধারণের কুসংস্কার আমিও কোনো দিন আমলে আনিনি। ভূতপ্রেতের গল্পকেও কথার কথা বলে মনে করি। পঞ্চভূতে গড়া যে নশ্বর দেহ শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়, আত্মা আবার তা ফিরে পেতে পারে না। নদীর পথের পোড়োবাড়ির কথা নিয়ে মনে মনে নাড়াচাড়া করতে লাগলুম। দিন তিনেক পরে একদিন নদীর পথ দিয়ে বেরিয়ে ফিরছি। সন্ধ্যা তখন আসন্ন। হঠাৎ আকাশ ছেয়ে গেল কালবৈশাখীর কালো মেঘে। প্রান্তরের ওপারের বড় বড় গাছগুলো প্রায় লুটোপুটি খেতে লাগলো। বুঝলুম এখনই হুড়মুড় করে আঁধি এসে পড়বে এখানেও। অদূরেই দাঁড়িয়ে রয়েছে সেই পোড়ো বাড়িখানা, দোতলা বাড়ি। সামনের দিকে গাড়ি বারান্দা। ছুটে তারই তলায় গিয়ে আশ্রয় নিলুম। তারপরেই হু হু রবে এসে পড়ল দারুণ আঁধি। চারিদিক হয়ে গেল ধুলোয় ধুলোয় সমাচ্ছন্ন। দিগন্তব্যাপী মেঘের কালিমা ফুঁড়ে অগ্নিবাণ ছুটতে ছুটতে বজ্র দিতে লাগলো ধমকের পর ধমক। গাড়ি বারান্দার তলায় দাঁড়িয়েও আত্মরক্ষা করা মুশকিল হয়ে উঠল। অসহায়ের মতো এদিকে ওদিকে তাকিয়ে দেখছি। এমন সময়ে পিছন থেকে গম্ভীর স্বরে কে বললে, ওখানে দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে আসুন। চমকে ফিরে দেখলুম পিছনেই একটি দরজা খোলা ঘর এবং তারই ভিতরে ঝাপসা আলোয় দেখা যাচ্ছে দণ্ডায়মান এক অস্পষ্ট মনুষ্যমূর্তি। ঝড় আর ধুলোর ধাক্কা সামলাবার জন্যে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়লুম। দৃষ্টির আচ্ছন্ন ভাবটা একটু পরেই কেটে গেল বটে, কিন্তু ঘরের ভিতর তখনও আলোর চেয়ে অন্ধকারের ভাগই বেশি। তারই মধ্যে চেষ্টা করে চোখ চালিয়ে দেখলুম যিনি ওখানে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছেন তিনি বয়সে প্রৌঢ়। তার পরনে ধুতি পাঞ্জাবি, চোখে কালো চশমা, বর্ণ গৌর, চেহারা দীর্ঘ ও দোহারা। আশ্রয়ের জন্যে ধন্যবাদ দিয়ে তাকে জিজ্ঞাসা করলুম, আপনি কি এখানেই থাকেন? খুব সংক্ষিপ্ত উত্তর পেলুম, বললুম, কিন্তু আমি তো শুনেছি বাড়ির মালিক মানবেন্দ্রবাবুর মৃত্যুর পর এখানে আর কেউ বাস করেন না। কেন বাস করে না তা জানেন? কি এক দুর্ঘটনায় মানবেন্দ্রবাবু নাকি সপরিবারে মারা পড়েছিলেন। দুর্ঘটনার বিবরণ শোনেননি? না, তবে শুনুন। মূর্তি আমার দিকে ৩-৪ পা এগিয়ে এলো। এমন সময়ে বাইরে নামলো ঝমাঝম বৃষ্টি। মাথার উপরে আচ্ছাদন পেয়েছি বলে অদৃষ্টকে মনে মনে ধন্যবাদ দিলুম। অপরিচিত মূর্তি বললে, এমনি বৃষ্টি নেমেছিল সেদিনও গভীর রাতে। ঝড় বয়েছিল বেগে, বজ্র উঠেছিল জেগে, আকাশ ঢেকেছিল মেঘে মেঘে মেঘে। তারপর কি হলো জানেন? হৈ হৈ করে ডাকাত পড়ল বাড়িতে। প্রায় ২৫-৩০ জন ডাকাত। কি পাষণ্ড ডাকাত! রায়চৌধুরী বংশে বাতি দিতে কারুকে রাখলে না। কচি শিশুদের মুখ দেখেও তাদের মনে দয়া হলো না। উহ, এখনো চোখের সামনে দেখি সেই রক্তাক্ত দৃশ্য। বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করলুম, আপনিও কি ঘটনাস্থলে হাজির ছিলেন? নিশ্চয়। কে আপনি? মানবেন্দ্র রায়চৌধুরী। ডাকাতরা সব শেষে আমাকে হত্যা করে। আমি স্তম্ভিত। মূর্তি হনহন করে অন্য একটা দরজা দিয়ে বাড়ির ভিতর দিকে চলে গেল। তারপর আমি যা করলুম সেটা আর বলতে ইচ্ছা নেই, কারণ সে হচ্ছে কাপুরুষের আচরণ। জীবনে আর কখনো তেমন ভয় পাইনি। বন্ধুগণ, এইখানেই আমার কথা ফুরুলো। এতক্ষণে যেটুকু রস জমে উঠেছিল তা একেবারে পানসে হয়ে গেল চরণ দাসের হো হো হাস্যরবে। সে বললে, তোমাকে বোকা বানাবার জন্যে কেউ একটা বিরাট ঠাট্টা করেছে। আমি বললুম, মাঝে মাঝে
আমারও সেই সন্দেহ হয়, কিন্তু শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প কিন্তু। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।